নমস্কার, আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে গ্রেপ্তার ২। খাস কলকাতায় ছুরি হামলা, ফলের ঝুড়ি নিয়ে মামুলি বিবাদ থেকে রক্তারক্তি, আক্রান্ত যুবক। প্রেমিককে মানেনি পরিবার, অভিমানে আত্মঘাতী কান্দির তরুণী চিকিৎসক। বাইক থামিয়ে মার, হাওড়ার স্বর্ণ ব্যবসায়ীর থেকে ১১ লক্ষ টাকার গয়না লুট। গভীর রাতে মরে গেল বলে চিৎকার, তারপরই উদ্ধার মাধ্যমিকের ছাত্রের দেহ, চাঞ্চল্য বেলডাঙায়। শীতলকুচি কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি, পলাতক টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা। নাম না করেই ইউনুসকে তোপ হাসিনার, নয়াদিল্লির বার্তার পর কৌশল বদল। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশি নাগরিকদের ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার বারাসত ও দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকার ২ বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৭টি পাসপোর্ট। ধৃতদের আদালতে তোলা হলে ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মৌলবাদীদের দাপটে উত্তাল বাংলাদেশ, চরমে হিন্দু নির্যাতন। পরিস্থিতি এতটাই জটিল যে অনেকেই চেষ্টা করছেন কোনোক্রমে ভারতে চলে আসার। এদিকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ জন। জানা গিয়েছে, ধৃতদের নাম সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল। সমরেশ বারাসতের কাজীপাড়ার বাসিন্দা, দীপক দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা। পেশায় ডাকঘর বিভাগের অস্থায়ী কর্মী। পুলিশ সূত্রে খবর, ধৃত সমরেশ ছেলে রিপনের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ করতেন। সম্প্রতি সূত্র মারফত খবর পেয়ে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে সমরেশ ও দীপকের নাম। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য ন্যূনতম ২ লাখ টাকা নিত এই চক্রের মাথা। এনআইএ এর হাতে ধৃত লিটন চক্রবর্তীর সঙ্গে এই সমরেশের যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর। আগে দিল্লি পুলিশের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন সমরেশ। চুঁচুড়া ও বারাসত থেকেও গ্রেপ্তার করা হয়েছিল তাকে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ভুয়ো নথি দিয়ে কমবেশি ২৫০টি পাসপোর্ট বানিয়েছিলেন এই সমরেশ ও তার শাগরেদরা। ফলের ঝুড়ি নিয়ে মামুলি বিবাদ থেকে ছুরি হামলা, রক্তারক্তি কাণ্ড তালতলা থানা এলাকার মেহেদি বাগানে। বিক্রেতার ছুরির আঘাতে আক্রান্ত হয়ে এনআরএস হাসপাতালে ভর্তি ক্রেতা। তদন্তে নেমেছে তালতলা থানার পুলিশ। ঝগড়া থেকে এমন হামলার ঘটনায় আতঙ্কিত ওই এলাকার ব্যবসায়ীরা। নিরাপত্তা নিয়ে চিন্তিত এলাকাবাসীও। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। মেহেদি বাগান এলাকার ২ ব্যবসায়ী মানোয়ার ও শফি আহমেদ। প্রথমজন কলা বিক্রেতা, আর দ্বিতীয়জন তার থেকে রোজ কলা কেনেন। শনিবারও ১ ক্রেট কলা মানোয়ারের থেকে নেন শফি। ক্রেট ফেরত দেওয়া নিয়েই উভয়ের মধ্যে বচসা বাধে। মানোয়ারের অভিযোগ, শফিকে তিনি ভালো ক্রেট দিয়েছিলেন, কিন্তু শফি তাকে ভাঙা ক্রেট ফেরত দিয়েছেন। এরপর বাদানুবাদে জড়িয়ে পড়েন দুজন। অভিযোগ, তর্কাতর্কির চলাকালীন একসময়ে কলা কাটার ছুরি বের করে শফির উপর হামলা চালায় মানোয়ার। হামলায় শফির শরীরের বাদিকে পেটের কাছে বর্ষর ক্ষত হয়েছে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শফি। তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশনের পর এখন তার অবস্থা স্থিতিশীল। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় তালতলা থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানোয়ার ছাড়া বাকি ধৃতদের নাম আফ্রিদি এবং শৈফ। মানোয়ারই মূল অভিযুক্ত বলে ধারণা পুলিশের। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও মানোয়ারের দাবি, সে নির্দোষ। ৩ জনকে সোমবার আদালতে পেশ করবে তালতলা থানার পুলিশ। বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সামান্য ফলের ঝুড়ি নিয়ে বচসা থেকে খাস কলকাতায় ছুরি হামলার ঘটনায় আতঙ্কিত সব মহল। জানুয়ারিতে বিয়ের দিনক্ষণ স্থির হয়েছিল। পরিবারের লোকজন বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু পাত্র নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ ছিল মুর্শিদাবাদের কান্দির তরুণী চিকিৎসক পৌলমী বিজয়পুরীর। প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে চাইছিলেন না তার পরিবারের লোকজন। সে কারণেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে বিয়ে নিয়ে আচমকাই চিকিৎসকদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। তার কিছুক্ষণ পরই বাড়িতে কান্নাকাটির শব্দ পান প্রতিবেশীরা। তারা জানতে পারেন বছর ৩২-এর পৌলমী আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে খবর,
বাবার সঙ্গে ঝগড়াঝাটির পর নিজের ঘরে চলে গিয়েছিলেন পৌলমী। দিদির পিছু পিছু ওই ঘরে যান তার ভাই। সেই সময় ভাইয়ের কাছে নুডলস খাওয়ার আবদার করেন পৌলমী। ভাই ম্যাগি করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ঘরে ঢুকে দিদির ঝুলন্ত দেহ দেখে আঁতকে ওঠেন তিনি। 2019 সালে পৌলমী এমবিবিএস পাশ করেন। 2 বছর আগে দন্ত চিকিৎসক হিসাবে বহরা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন পৌলমী। খুবই সাদাসিধে এবং মিষ্টভাষী ছিলেন তিনি। পৌলমীর প্রেমিক কে তা এখনও জানা যায়নি। কেনই বা তার পরিবারের লোকজন যুবককে মানতে পারেননি তা নিয়েও প্রশ্ন উঠছে। কান্দি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। রাতের হাওড়ায় লুটতরাজ। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে স্বর্ণ ব্যবসায়ী। তাকে মারধর করে 11 লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ 15,000 টাকাও লুট করে দুষ্কৃতীরা। এই ঘটনায় হাওড়ার উনসানির সুভাষপল্লীতে ব্যাপক চাঞ্চল্য। জগাছা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মালিকের বিয়ের গয়নার অর্ডার ছিল। ব্যাগে করে ওই গয়না এবং নগদ টাকা নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। আন্দুল রোড থেকে মাত্র 200 মিটার দূরে সুভাষপল্লীর গলিতে ঢুকতেই বিপত্তি। অভিযোগ, দুজন দুষ্কৃতী বাইকে চড়ে তার কাছে চলে আসে। পথ আটকায়। কিছু বুঝতে না পেরে বাইক থামিয়ে দেন ব্যবসায়ী। এরপর ওই 2 দুষ্কৃতী ব্যবসায়ীর কাছ থেকে গয়না এবং টাকা পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাতে বাধা দেন ব্যবসায়ী। কালীমন্দিরের সামনে দুষ্কৃতীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপর দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দেন। হাত থেকে ছিটকে পড়ে গয়না এবং নগদ টাকা ভর্তি ব্যাগ। দুষ্কৃতীরা ব্যাগ হাতিয়ে চম্পট দেয়। এরপর জগাছা থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী। ওই দুষ্কৃতীদের চিনতে পারেননি ব্যবসায়ী। কারণ যে এলাকায় পথ আটকে ছিল দুষ্কৃতী সেখানে আলো অত্যন্ত কম ছিল। এছাড়া দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল, তাই দেখতে পাননি তিনি। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ওই ফুটেজের মাধ্যমে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মোবাইল গেম খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মাধ্যমিকের ছাত্র। মুর্শিদাবাদের বেলডাঙার চৈতন্যপুরের উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। শনিবার সাগর হালদার নামে বয়স 16 ওই ছাত্রর দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। পরিবারের অনুমান, মোবাইল গেমে তীব্র আসক্তি ছিল ছেলের। গভীর রাত পর্যন্ত সে গেম খেলায় ব্যস্ত থাকত। তবে তা এমন প্রাণঘাতী হয়ে উঠবে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। সত্তরপুর গ্রামের প্যান্ডেল ব্যবসায়ী নীলরতন হালদারের একমাত্র পুত্র সাগর হালদার দেবপুর হাইস্কুলের ছাত্রী। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার আগে টেস্টও দিয়েছিল সাগর। জানা যাচ্ছে, শুক্রবার রাতে আত্মীয়দের সঙ্গে পিকনিক সেরে নিজের বাড়ি ফিরে দোতলায় ঘুমিয়েছিল। শনিবার সকালে তার মা চুমকি হালদার ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে সাগর। ঘরের সিলিং ফ্যান থেকে গামছা ঝুলছে। চুমকি দেবীর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্যান্যরা। তারা বুঝতে পারেন ছেলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সাগর হালদারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মৃতের বাবা নীলরতন হালদার জানাচ্ছেন, সাগর রাত 1টা পর্যন্ত মোবাইল ঘাঁটত। মাঝেমধ্যে গভীর রাতে মরে গেল বলে চিৎকার করত। মোবাইলে ভিডিও গেম খেলে ঘুমের ঘোরে চিৎকার করা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল সাগরের। কিন্তু এসব বিষয়কে গুরুত্ব দেননি তারা। তা যে এতটা বিপজ্জনক হয়ে উঠবে ভাবতেই পারেননি কেউ। নীলরতনবাবু আরও জানান, তিনি ছেলের পাশের ঘরেই থাকেন। ওই দিন রাত 1টার সময় সাগর শৌচালয়ে গিয়েছিল তা তিনি টের পেয়েছিলেন। কিন্তু ছেলে যে এমন কাণ্ড ঘটাবে তা ঘুণাক্ষরেও টের পাননি। দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকে দাদাগিরি। টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। কোচবিহারের শীতলকুচি কলেজের এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। চলতি বছর ওই কলেজের রজত জয়ন্তী বর্ষপূর্তি। সেই উপলক্ষে আগামী 22 তারিখ থেকে অনুষ্ঠানও রয়েছে কলেজে। তার আগে গতকাল শনিবার শীতলকুচি কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেখানেই টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা মাসুম আক্তার আগ্নেয়াস্ত্র নিয়ে সদলবলে কলেজ চত্বরে ঢুকেছিলেন বলে অভিযোগ। আগে মাসুম আক্তার ওই কলেজের জিএস পদে ছিলেন। একসময় ইউনিট বদলে যায়। নতুন ইউনিটে জিএস হয়েছেন কাসমেদ হাসনাত চৌধুরী। তারপর থেকেই ওই কলেজে চাপা উত্তেজনা চলছে বলে খবর। শনিবার সেই বিবাদ চরমে উঠেছিল। অভিযোগ, মাসুম কলেজে ঢুকলে জিএস কাসমেদ হাসনাত চৌধুরী ও অনুগামীদের সঙ্গে তাদের তুমুল বচসা শুরু হয় হাতাহাতি। অভিযোগ, মাসুম আক্তার কোমরে আগ্নেয়াস্ত্র গুজে কলেজে ঢুকেছিলেন। ধাক্কাধাক্কির সময় সেটি মাটিতে পড়ে যায়।
আগ্নেয়াস্ত্র দেখে সকলে চমকে যান। উত্তেজনা তুঙ্গে ওঠে কলেজ চত্বরে। সুযোগ বুঝে দলবল নিয়ে কলেজ থেকে পালিয়ে যান ওই প্রাক্তন ছাত্রনেতা। খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। পুলিশ কলেজে গিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ঘটনার পর থেকে উধাও মাসুম আক্তার। তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, বিষয়টি খোঁজখবর করে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে লিখিত বিবৃতি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিখলেন, তার প্রিয় দেশ জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করা হচ্ছে। কিন্তু আগের বিবৃতিগুলির সঙ্গে এবারের প্রতিক্রিয়ার একটা বিশাল ফারাক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া শেখ হাসিনার দীর্ঘ বিবৃতিতে কোথাও মোহাম্মদ ইউনূস বা কোনো বিএনপি নেতার নামের উল্লেখ নেই। এরপরই প্রশ্ন উঠছে, তবে কি নয়াদিল্লির বার্তার পরই কৌশল বদল করলেন বঙ্গবন্ধু কন্যা? বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ভারতে উড়ে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছেন তা স্পষ্ট নয়। অন্যদিকে অভিযোগ, ভারত থেকেই হাসিনা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়ে চলেছেন। যদিও ওই বিবৃতি সমর্থন করে না ভারত। ঢাকা থেকে ফিরে বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশরি। ব্যাখ্যা করেন, ইউনূস এবং তার সরকার সম্পর্কিত হাসিনার বাঁকা কথা ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য কতটা ক্ষতিকারক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি। এই মন্তব্যের পর শহীদ বুদ্ধিজীবী দিবসে কারো নাম উল্লেখ না করেই কড়া বার্তা দিলেন হাসিনা। বাংলাদেশের রক্তে লেখা ইতিহাস মনে করিয়ে বঙ্গবন্ধু কন্যা লিখলেন, জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতাবিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামীসহ ১৯৭১ এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে। তিনি আরও লিখেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। দেশকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে হাসিনার লেখেন, এদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। একক উদ্ধৃতি চিহ্ন। নাম না করেই সে দেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলিকে বার্তা দিলেন হাসিনা। তার এই বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করেছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ। খবর শেষ হল।